আজকে তোমাদের নবম চ্যাপ্টার দ্বিঘাত করণী নিয়ে আলোচনা করব। তো দ্বিঘাত করণী এই দ্বিঘাত করণী নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বিঘাত করণী আলোচনার আগে আমাদেরকে জেনে নেওয়া দরকার মূলদ সংখ্যা কি জিনিস। তোমরা ক্লাস 9 এ দেখেছিলে যে সমস্ত সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় এবং q নট ইকুয়াল টু 0 ও যেখানে p ও q হচ্ছে পূর্ণ সংখ্যা সেই সমস্ত সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যার পরে আমরা এটা যদি আরো ডিটেইলসে জানি যে মূলদ সংখ্যাটা কি, তাহলে একটা উদাহরণ দিই 2 বাই 3। দেখো এখানে p এর ভ্যালু হচ্ছে 2 আর q এর ভ্যালু হচ্ছে 3। p হলো একটি পূর্ণ সংখ্যা, q ও একটি পূর্ণ সংখ্যা এবং q এর মান যেটা 3 রয়েছে এই 3 কিন্তু নট ইকুয়াল টু 0, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। এবার আমরা দ্বিঘাত করণীর সংজ্ঞায় চলে যাব। দেখো দ্বিঘাত করণীতে বলা হয়েছে যদি সাপোজ a একটা মূলদ সংখ্যা হয় এবং এই মূলদ সংখ্যাটার বর্গমূল যদি সঠিকভাবে নির্ণয় না করা যায় তাহলে আমরা এই সংখ্যাটাকে বলবো একটি দ্বিঘাত করণী। দেখো এই সংখ্যাটা যদি আমরা সূচকের মাধ্যমে দেখি তাহলে দেখতে পাবো a টু দি পাওয়ার হাফ, কারণ এই যে বর্গমূল চিহ্ন যেটা রয়েছে এটা মানে 1/2। আবার যদি তোমরা অনেক সময় দেখতে পাবে যে কিউব রুট অফ a, এটাও কিন্তু তোমরা দেখতে পাবে, এটা যদি সূচকের মাধ্যমে দেখি তো দেখতে পাবে এটা সমান a টু দি পাওয়ার 1/3। আমাদের ক্লাস 10 এ কিন্তু এই ধরনের সংখ্যা কিন্তু আলোচনা নেই। আমরা কি আলোচনা করব না, আমরা দ্বিঘাত করণী আলোচনা করব। এটা কিন্তু তৃতীয় মূলের করণী আর আমাদের ক্লাস 10 এর আলোচনা হচ্ছে দ্বিঘাত করণী। তো দ্বিঘাত করণীর সংজ্ঞাটা কি দাঁড়ালো না, যে সমস্ত সংখ্যার বর্গমূল সঠিকভাবে নির্ণয় করতে না পারছি তাদেরকে বলছে দ্বিঘাত করণী। অর্থাৎ যদি a নট ইকুয়াল টু একটা পূর্ণ সংখ্যা পায় p, যেখানে p হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এটা যদি পূর্ণ সংখ্যা না হয়, এর মানটা যদি একটি পূর্ণ সংখ্যা না হয় তাহলে এই সংখ্যাটাকে আমরা বলবো একটি দ্বিঘাত করণী। আশা করি দ্বিঘাত করণী সম্পর্কে প্রত্যেকের ধারণা ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই পরে আবার তোমাদের কনফিউশন দূর করে দেব। এবার আমরা মিশ্র করণী কি জানবো, তারপরে জানবো সদৃশ করণী কি, অসদৃশ করণী কি, এই বিষয়ে আমরা জানবো। তো সদৃশ করণী কি এটা প্রথমে আমরা জেনে নিই। সদৃশ করণী দেখো যদি কিছু মূলদ সংখ্যা আচ্ছা এইভাবে যদি থাকে k ইনটু রুট a, মূলদ সংখ্যার গুণনীয়ক রয়েছে, গুণিতক রয়েছে, মূলদ সংখ্যার গুণিতক এই আকারে যদি থাকে তাহলে আমরা এই সংখ্যাটাকে বলবো কি না, এটা একটা করণীয় অবশ্যই। এর সাথে যদি আরেকটা সংখ্যা পাই রুট ওভার অফ a, তাহলে দেখো এই দুটো সংখ্যার করণীয় পার্ট যে রয়েছে সেই দুটো পার্টই কিন্তু একই রকম দেখতে এবং একই সংখ্যা, এই জন্য এদেরকে বলা হয় সদৃশ করণী। এটা যদি উদাহরণের মাধ্যমে দেখি তাহলে ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা সংখ্যা আমি লিখলাম √3 আর আরেকটি সংখ্যা লিখছি 5√3, এদের যে করণীয় পার্ট এখানেও √3 আছে এখানেও √3 আছে, তাই এই দুটো হলো সদৃশ করণী। কিন্তু যদি কোনো করণী এই অমূলদ পার্ট অর্থাৎ এই করণী পার্টটা আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে আর দ্বিঘাত করণী বলা যাবে না, দ্বিঘাত করণী নয়, তাদেরকে আমরা সদৃশ করণী বলতে পারবো না। কি বলবো তাদেরকে? অসদৃশ করণী বলবো। অসদৃশ করণী তার উদাহরণ দেখি আমরা কি না, অসদৃশ করণী এটা √3 লিখলাম আর একটা নিচ্ছি আমরা 3√3, এটা সদৃশ করণী হলো। এবার অসদৃশ করণী যদি নিই √3 আর আমরা নিলাম 5√2, দেখো এই যে দুটো পার্ট এই দুটো পার্টের এই পার্টে রয়েছে √3 আর এখানে রয়েছে √2, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, সম্পূর্ণ আলাদা সংখ্যা, দেখতে আলাদা, তাই এদেরকে বলবো অসদৃশ। আমরা সদৃশ করণী এবং অসদৃশ করণী দুটো উদাহরণ দেখে নিই। যদি লিখলাম আমি একটা সংখ্যা √8 আর একটা √28,
দেখতে পাবো 28 মানে 4 গুণ 7, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো 4 মানে 2 বেরিয়েছে বাইরে আর √7 থেকে গেল। এই দুটো সংখ্যা যে করণী পার্ট দেখতে পাচ্ছি, করণী পার্ট দুটো সম্পূর্ণ আলাদা। এখানে √2 রয়েছে এবং এখানে √7 রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এই দুটো সংখ্যা হচ্ছে অসদৃশ করণী। এবার আমরা একটা সদৃশ করণীর উদাহরণ নিই। সদৃশ করণী এর एग्जांपल আমরা দেখব। একটা সংখ্যা আমি 12 লিখলাম আর একটা সংখ্যা আমি, তোমরা বলতে পারো কত লিখবে, তোমরা যদি চাও তো তোমরা বলতে পারো। আমি একটা √12 লিখেছি আর একটা সংখ্যা দেখো আমি লিখছি 75। যদি কত হবে 75? দেখো এখান থেকে আমরা 12 থেকে √12 থেকে কি পাচ্ছি, √12 মানে 4 × 3। এখান থেকে কি 4 এর জন্য 2 বাইরে বেরিয়ে আসলো আর এখানে √3 থাকলো। আর 75 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তোমরা, 75 মানে 25 × 3। এই 25 এর বর্গমূল তোমরা জানো 5 হয়, আর এই √3 তো বর্গমূল করতে পারবে না, এটা একটা অমূলত সংখ্যা, √3 একটা অমূলত সংখ্যা, তাই এই রূপ থেকে হবে। দেখো এই সংখ্যা, এই করণীটা সমান এটা পেলাম আর এই করণী মানে এটা পেলাম। এই দুটো করণীর দেখো এখানেও √3 রয়েছে, এখানেও √3 রয়েছে। যেহেতু করণী পার্ট দুটো অর্থাৎ অমূলত পার্ট দুটো একই, তাই আমরা বলবো এই সংখ্যা দুটো হচ্ছে সদৃশ করণী। কি বুঝতে পেরেছো? যদি কারো কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারো। এবার আমরা মিশ্র করণী নিয়ে আলোচনা করব। মিশ্র করণী যদি কোনো করণী সংখ্যাকে এই আকারে প্রকাশ করা যায়, যেখানে এ হচ্ছে মূলত সংখ্যা এ সমান আর বি সমান হচ্ছে এটা অমূলত পার্ট। এই আকারে যদি প্রকাশ করতে পারি কোনো সংখ্যাকে কোনো দ্বিঘাত করণীকে, তাহলে আমরা এই ধরনের করণীকে বলবো মিশ্র করণী। উদাহরণ হিসেবে যদি বলি 2 + √3, দেখো 2 হচ্ছে একটা মূলত সংখ্যা আর √3 একটা অমূলত সংখ্যা, সুতরাং এই সংখ্যাটা হচ্ছে একটা মিশ্র করণী। এবার আমরা করণীর যোগ, করণীর বিয়োগ, করণীর গুণ এবং করণীর ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা করণীর যোগ নিয়ে আলোচনা করব। করণীর যোগ, আমি একটা মিশ্র করণী a1 + √b1 আর আরেকটা সংখ্যা লিখছি, মিশ্র করণী সংখ্যা লিখছি a2 + √b2। এই দুটো করণী সংখ্যা যদি যোগ করি তাহলে মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা যোগ হবে এবং অমূলত পার্টের সাথে অমূলত পার্ট যোগ হবে। বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বললে আরো ডিটেইলসে জানতে পারবে তোমরা। তো প্রথমে দেখো তাহলে কি হবে না, যোগ করলে এদেরকে যদি যোগ করি তাহলে আমি যোগটা দেখাচ্ছি a1 + √b1 + a2 + √b2। এদেরকে যদি যোগ করে দিই তাহলে এই a1 এর সাথে a2 যোগ হবে আর b1 এর সাথে b2 যোগ হবে। তাহলে a1 + a2 + √b1 + √b2, এই হবে যোগ। একটা উদাহরণ নিই, তাহলে তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। একটা সংখ্যা আমি নিচ্ছি 2 + √3 আর আরেকটা সংখ্যা নিচ্ছি আমি 5 + √3। এদের ভিতরে যদি যোগ প্রক্রিয়াটা থাকে, অর্থাৎ যোগ যদি করি এদেরকে আমি, দেখো 2 + √3 যোগ 5 + √3, তাহলে মূলত সংখ্যা এখানে 2 আর এখানে 5 আছে, 2 আর 5 যোগ করলে 7। আর √3 আর √3 এটা তো সদৃশ করণী, তাহলে এখানে একটা √3 এখানে একটা √3 যোগ করলে কি হবে +2√3। বোঝা গেল প্রত্যেকের যোগটা? করণের বিয়োগ শিখব। করণের যোগের মতোই কিন্তু করণের বিয়োগটা সিমিলার। a1 + √b1 এই একটা মিশ্র করণী নিলাম আর একটা মিশ্র করণী নিচ্ছি a2 + √b2। এদেরকে যদি বিয়োগ করি তাহলে কি হবে না, a1 + √b1 -
পাওয়ার অফ b2। এই করণীয় বিয়োগটা আমরা শিখব। আমি কি বললাম করণীয় যোগের ক্ষেত্রে? করণীয় যোগের ক্ষেত্রে বলেছি যে মূলক সংখ্যার সাথে মূলক সংখ্যাটা আমরা যোগ করব আর অমূলক থেকে অমূলকটা বিয়োগ করব। এটা আমরা করণীয় যোগের ক্ষেত্রে বলেছি। বিয়োগের ক্ষেত্রে কিন্তু দেখো সেম, এই মূলক সংখ্যার সাথে মূলক সংখ্যা এর পার্টটা বিয়োগ করব। তাহলে কি এটা a1 পাবো প্লাস √ অফ b1। এখানে তো মাইনাস আছে, তাহলে মাইনাস যেহেতু আছে তাহলে ব্র্যাকেটের ভেতরের চিহ্নটা পরিবর্তিত হয়ে বসবে। তাহলে এটা মাইনাস a2 আর মাইনাস প্লাসে মাইনাস √ অফ b2। এবার আমরা এই a1 থেকে a2 এটা বিয়োগ করব, মূলক সংখ্যা থেকে মূলক সংখ্যার পার্ট, আর এই অমূলক থেকে অমূলক, তাহলে √ অফ b1 মাইনাস √ অফ b2। এই হচ্ছে করণীয় বিয়োগ। একটা উদাহরণ নিই, একটা যদি উদাহরণ নিতে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। দেখো আমি একটা সংখ্যা নিচ্ছি 5 প্লাস 7√3। এই একটা আমি মিশ্র করণী নিলাম। এই মিশ্র করণী থেকে আমি আরেকটা মিশ্র করণী 3 প্লাস 2√3 এই সংখ্যাটা বিয়োগ করছি। তাহলে দেখো মূলক সংখ্যা থেকে মূলক সংখ্যা বিয়োগ করব বলেছি, তাহলে 5 বিয়োগ 3 যোগ 7√3 বিয়োগ 2√3। এই সংখ্যা থেকে এটা বিয়োগ আর এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 প্লাস 7টা √3 থেকে দুটো √3 যদি বিয়োগ করি তাহলে কি পাবো না 5 খানা √3 আমরা পাবো। এই শিখলাম আমরা কি না করণীয় বিয়োগ। করণীয় করতে বুঝতে পেরেছো? এবার কিন্তু আমরা করণীয় গুণ নিয়ে আলোচনা করব। করণীয় গুণ এটা নিয়ে আলোচনা করব। সাপোজ a1 √ অফ b1 এই একটা করণীয়, আর আরেকটা করণযুক্ত সংখ্যা হচ্ছে a2 √ অফ b2। এদের মধ্যে যদি গুণ করি তাহলে গুণটা কি হবে? সিমিলারলি আমরা মূলক সংখ্যার সাথে মূলক সংখ্যাটা গুণ করব এবং অমূলক সংখ্যার সাথে অমূলক সংখ্যাটা গুণ করব। কি আমার কথাটা বুঝতে পারছো না তোমরা? আচ্ছা ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেকের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2√3 একটা সংখ্যা নিলাম আমি, এর সঙ্গে আরেকটা করণযুক্ত সংখ্যা 5√7 গুণ করছি। তাহলে কি করব না এই 2 এর সঙ্গে এই 5 গুণ করব, তাহলে 5 2 10, আর এই √3 এর সাথে এই √7 গুণ করব, তাহলে √3 √7 এই আকারে তুমি লিখতে পারো। কিন্তু এবার যেহেতু তোমরা সূচকের নিয়মে শিখেছিলে, কি শিখেছিলে না √3 মানে 3 এর মাথায় 1 2 গুণ 7 মানে 7 এর মাথায় 1 2। এখান থেকে সূচকের নিয়ম অনুযায়ী আমরা 7 গুণ 3 * 7 টু দি পাওয়ার হাফ এটা করতে পারি। এটা মানে দেখো 3 সাথে 21, তাহলে 21 পেলাম, আর মাথায় হাফ মানে রুট। তাহলে কি পেলাম? মানে কি দেখো 5 2 10 আর ভেতরে ভেতরে গুণ করে 3 সাথে 21। এই হচ্ছে করণীয় গুণ। আর একটা যোগাকার করণীয় সংখ্যা যদি গুণ করি তাহলে ধারণাটা আরো ক্লিয়ার হবে। দেখো আরেকটা সংখ্যা নিচ্ছি আমি 2 প্লাস √3, তার সাথে আমি একটা সংখ্যা 5 মাইনাস √2 গুণ করছি। এই দুটো সংখ্যা গুণ করছি। এই দুটো সংখ্যা যদি গুণ করি তাহলে বীজগণিতের নিয়ম অনুযায়ী গুণ হয়ে যাবে। দেখো তাহলে এই 2 এর সাথে প্রথমে এই 5 মাইনাস √2 এটা গুণ করলাম। এবার কি করব? এবার এই √3 দিয়ে এই প্লাস ছিল প্লাস, এবার √3 আছে, এই √3 দিয়ে আমি এই সংখ্যাটাকে গুণ করব। এই সংখ্যাটা কি আছে? 5 মাইনাস √2। দেখো 5 2 10 মাইনাস ছিল মাইনাস 2 * √2 তাহলে 2√2 প্লাস ছিল প্লাস লিখলাম। এবার √3 * 5 একটা অমূলক পার্ট একটা মূলক পার্ট, এটা কিন্তু পাশাপাশি এইভাবে লিখে দিলাম 5√3। এবার আগে এর চিহ্ন যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে তো চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা থেকে তাই হয়, তাই মাইনাস ছিল মাইনাস লিখলাম। √2 আর √3 গুণ করলে কি পাবো? √6। দেখো এখানে মূলক সংখ্যা 10 আছে আর বাকি কোথাও কিন্তু আর কোনো মূলক সংখ্যা নেই, এবং এদের ভিতরে কোনো সদৃশ করণীয়
দেখা যাচ্ছে না। যেহেতু সদৃশকরণে নেই, কোনো মূলক সংখ্যাও নেই, সদৃশকরণে থাকে সদৃশকরণ হিসাবে সদৃশকরণে যোগ হতো, কিন্তু এখানে তো সদৃশকরণ নেই, তাই এটাই ফাইনালি কিন্তু আমি অ্যানসার ঘোষণা করব। কি বোঝা গেছে এই তিনটা পদ থেকে? যদি তোমার